তার থেকে বরং অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের শিক্ষায় যেটা লেগে আছে, আকাশে লাগুক চাই না লাগুক, যেটা আকাশে আগামী পরশুদিন লাগবে রাত্রিবেলা 8:57 থেকে ছায়া পড়া শুরু হবে চন্দ্রের ওপর। মূলত 9:57 থেকে গ্রহণ মোক্ষ শুরু হবে এবং 1:57 অবধি চলবে, অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী পরশুদিন। আগের দিনই বলছিলাম, সেই নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। গ্রহণ অর্থে গ্রাস, তাই এবার পূর্ণগ্রাস। ভারতবর্ষে 2025-এ একমাত্র দেখতে পাওয়া যাবে এই আগামী পরশুদিনের গ্রহণ। মূলত গ্রহণ হলেই তো এটা নর্মাল একটা ফেনোমেনা, প্রত্যেক বছরেই হয়, মিনিমাম 3টি হয়, কখনো ম্যাক্সিমাম 4টি হয়, এটা হবেই, হতে বাধ্য। সুতরাং সেই অ্যাস্ট্রোনমিক্যাল পার্সপেক্টেই অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস চলে। গ্রহণ যখনই হয়, নর্মাল কথা বারবার বলি, আমার সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব পর্দায়ও যারা চোখ রাখেন তারা জানেন, যারা সিটিপিএনএ পর্দায় চোখ রাখেন আমাদের অনুষ্ঠানে তারা জানেন, গ্রহণ যেখান থেকে দেখতে পাওয়া যায় তার আগে পিছে 3 মাসের একটা ব্যাপ্তি থাকে নেগেটিভিটির। যেখান থেকে দেখতে পাওয়া যায় না সেখানেও এফেক্ট আসে, কিন্তু সেটা অনেক কম, 25%, 30% অ্যাট ম্যাক্স। কিন্তু যেহেতু আমার দেশ থেকে এই আগামী পরশুদিনে গ্রহণ দেখা যাবে, সুতরাং ব্যক্তি নির্ভর ক্ষেত্রে সাধারণভাবে যারা মেষ রাশির মানুষ আছেন অশ্বিনী নক্ষত্র, তারা এই গ্রহণটি দেখবেন না। যারা তুলা রাশির মানুষ আছেন বিশাখা নক্ষত্র, তারা এই গ্রহণটি দেখবেন না। এবং যারা ধনু রাশির মূলা নক্ষত্রের মানুষজন আছেন তারা এই গ্রহণটি দেখবেন না। মহাজাগতিক দৃশ্য দেখতে সবারই ভালো লাগে, দেখে এর আনন্দ উপভোগ করা উচিত। আর যেহেতু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়, সুতরাং সেরকম কোনো চোখের ক্ষতি বা সেরকম কোনো ক্ষতি হয় না, বিজ্ঞানীরাও তাই বলেন, চিকিৎসকরাও তাই বলেন। সুতরাং দেখাই যায় একটা মহাজাগতিক ব্যাপার, চাক্ষুষ করার, একটা উপলব্ধি করার এর থেকে ভালো সুযোগ তো কমই পাওয়া যায়। সুতরাং মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং ধনু রাশির মূলা নক্ষত্রের মানুষজন খালি দেখবেন না, বাদবাকি কন্যা এবং মকর রাশির যে কোনো নক্ষত্রের মানুষই এই গ্রহণটা পরিলক্ষিত ব্যক্তি জীবনে না করলেই ভালো হয়। বাদবাকি সব যে রাশিগুলো রইল এবং মেষ কিংবা ধনু বা তুলার বাদবাকি যে নক্ষত্রগুলো রইল, সকলেই এই গ্রহণ চাক্ষুষ করতে পারেন, এর উপভোগ করতে পারেন, সেটায় সাধারণভাবে কোনো সমস্যা হবে না আশা করা যায়। তবে গ্রহণ সাপেক্ষে যারা আমার সম্ভবী অ্যাস্ট্রো গতকালের সন্ধ্যাবেলা একটা এই গ্রহণ সম্বন্ধে অনুষ্ঠান আপলোড হয়েছে, ব্যক্তি বিশেষে না, সামগ্রিক বিশ্ব সংসারের বেসিসে প্রচুর মানুষ শুনে ফেলেছেন অলরেডি, আশা করি। যারা শোনেননি ভালো করে শুনবেন, কারণ ব্যক্তি বিশেষে নয়, সামগ্রিক। কিন্তু এই সামগ্রিক প্রেক্ষাপট ব্যক্তি জীবনের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট করে। প্রফেসর কেএন রায়ের মতে সাধারণভাবে গ্রহণ যে যে রাশির ঘর ধরে হয়, কারণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ মানেই তো চন্দ্র এবং সূর্যের অবস্থান, তার সঙ্গে পৃথিবীর অবস্থানেই চন্দ্র সূর্যগ্রহণ হয়। সুতরাং যখনই কোনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হোক, সেটা যখনই হবে চন্দ্রদেব এবং সূর্যদেব একটি বা দুটি রাশির ওপরে অবস্থানকালেই হবে। যেহেতু চন্দ্রগ্রহণ, সূর্যদেব বর্তমানে বসে আছেন সিংহ রাশিতে, চন্দ্রদেব কুম্ভ রাশির ঘরে যখনই প্রবেশ করবেন এবং কুম্ভ রাশির ঘরে থেকেই চন্দ্রদেব এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মধ্যে পড়বেন। সুতরাং সিংহ এবং কুম্ভ রাশির ঘরেই কিন্তু এই গ্রহণটা হতে চলেছে। আগামী 2026-এ 3 মার্চ অবধি টোটাল 4টে গ্রহণ হবে। এই 7 তারিখের গ্রহণ হবে, এরপরে 21 তারিখ মহালয়া অমাবস্যার দিন আংশিক সূর্যগ্রহণ আছে, যেটা ভারতবর্ষ থেকে দৃশ্য হবে না, কেবলমাত্র মেক্সিকো, কানাডা এবং আমেরিকার থেকে দৃশ্য হবে। সেই আংশিক সূর্যগ্রহণ অমাবস্যা যেদিন এরপরে আছে, মানে মহালয়া অমাবস্যার দিন, যেদিন আপনারা জীবনকে দুর্ধর্ষ করে ফেলবেন, সেই অমাবস্যা পালন করে আর কি, খায় না মাথায় দেয় জানেন না, কিন্তু করেন। যাই হোক, করুন, সেটা আপনাদের ব্যাপার। যে রাজ্যে শিক্ষা দীক্ষা নেই, কোনো ব্যাপারেই শিক্ষা থাকবে না, এটাই স্বাভাবিক।
তা নিয়ে আমার মাথা খারাপ করার কিছু নেই। আমার যারা দর্শক মণ্ডলী তারা অন্তত চোখ খোলা, হৃদয় চক্ষু খোলা আশা করি আমি। সুতরাং সেই 21 তারিখের গ্রহণ দেশ থেকে আমাদের দেখা যাচ্ছে না। এর পরবর্তী ক্ষেত্রে 26 সালের 17ই ফেব্রুয়ারি পুনরায় সূর্যগ্রহণ হবে এবং 3 মার্চ উপচ্ছায়া গ্রহণ হবে। সুতরাং সেপ্টেম্বরের 7 তারিখ থেকে মার্চ মাসের 3 তারিখ অবধি 4খানা গ্রহণ আছে। দেখুন এই 6 মাসের মধ্যে, এর মধ্যে ভারতবর্ষ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটা আগামী পরশুদিন হবে সেটা কিন্তু সম্পূর্ণ দৃষ্ট। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কিংবা সামগ্রিকভাবে ব্যক্তি জীবনের পরিপ্রেক্ষিতে ডক্টর KN রাও স্যারের মতে এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যখনই যে রাশির ঘরগুলোকে ধরে হয়, সেই রাশির ঘর দুটো যদি আপনার লগ্ন বা রাশির সাপেক্ষে লগ্ন এবং সপ্তম মানে 1-7 অ্যাক্সিস, দ্বিতীয় বা অষ্টম অর্থাৎ 2-8 অ্যাক্সিস বা চতুর্থ এবং দশম স্থান হয় অর্থাৎ 4th এবং 10th অ্যাক্সিস আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে, এবং এই সময় যদি আপনার লগ্ন চার্ট অনুযায়ী কোনো আপনার লগ্নের সাপেক্ষে কোনো মারক গ্রহের দশা চলে অথবা রাহুর দশা চলে, দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলে, তাহলে এই চন্দ্র বা সূর্যগ্রহণ আপনার রাশি, যেরকম আমি বললাম যে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ধনুরাশির মূলা নক্ষত্র এবং তুলা রাশির বিশাখা নক্ষত্র আর কন্যা আর মকর রাশি ছাড়া সবাই দেখতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে যদি দেখা যায়, আপনার লগ্ন সাপেক্ষে যদি দেখা যায় এই সিংহ এবং কুম্ভ রাশি যেখানে আগামী পরশুদিনের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে, সেটি আপনার লগ্ন বা রাশির সাপেক্ষে 1-7 অ্যাক্সিসে অর্থাৎ লগ্নে সপ্তমে, দ্বিতীয় অষ্টমে বা চতুর্থে দশমে হচ্ছে, এবং আপনার বার্থ চার্ট অনুযায়ী বর্তমানে আপনার লগ্নের সাপেক্ষে কোনো মারক গ্রহের দশা চলছে অথবা রাহুর দশা বা রাহুর অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে, তাহলে এই গ্রহণ আপনার ওপরে ইম্প্যাক্ট করবে এবং আগামী 3 মাস মানসিক, শারীরিক, কর্মজীবন, অর্থনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রে আপনাকে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সুতরাং এইভাবে যেহেতু সিংহ এবং কুম্ভটা আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে দেখে নিন লগ্ন সপ্তম, দ্বিতীয় অষ্টম বা চতুর্থ দশম হচ্ছে কিনা। শুধু হলেই হবে না, যদি আপনার নেগেটিভ মারক গ্রহের দশা চলে বা রাহু দশা অন্তর্দশা প্রত্যন্তর দশায় অন্য গ্রহের সাথে বর্তমান সময়ে চলে, তাহলে কিন্তু এই গ্রহণ আপনার ওপরে এফেক্ট করবে। সুতরাং তার সঙ্গে গ্রহণ দেখার সম্পর্ক নেই, কিন্তু এই 7 তারিখ থেকে আগামী অন্তত 3 মাসের জন্য যথেষ্ট সাবধানতা সামগ্রিক ক্ষেত্রে ব্যক্তি জীবনে আপনাকে আমাকে কিন্তু নিয়ে চলতে হবে। এটা ব্যক্তি হোক, কোনো দেশ হোক, এই দেশ সম্পর্কে সম্ভবী অ্যাস্ট্রোর ডিটেল ইলাবোরেটলি বলার চেষ্টা করেছি, জন্মছকগুলো দিয়ে দিয়ে দেশের বলেছি। কোনো বাঙালি ইউটিউবার, আমার তো মনে হয় না বাংলা থেকে যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন কোনোদিনও এই ধরনের অনুষ্ঠান কিছু দেন বলে, সেটা কৌশিক কাশ্যপের সম্ভবী অ্যাস্ট্রোতেই একমাত্র পাওয়া যায়। কোনো চ্যানেল অনুষ্ঠানেও এসব দেওয়ার জায়গা নেই, কারণ আমি লাইভ অনুষ্ঠান করি। আমি ওপরে উঠতে উঠতেই কর্তৃপক্ষকে বলেছি আমি একটি ভারতবর্ষের, আমার মতে অ্যাকচুয়ালি মানে এক একটা সফটওয়্যার এক এক রকম দেখায়, যার ফলে 6ই সেপ্টেম্বর আগামীকাল থেকে ভারতবর্ষের মঙ্গলের দশা শুরু হবে আমার মতে, মানে যা সফটওয়্যার আমাকে দেখাচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি মোস্ট প্রবাবলি 9 তারিখ থেকে বোধহয় শুরু হবে অরিজিনালি, মানে অঙ্ক কষে যদি হাতে দেখা যায়। সুতরাং গ্রহণ হবে, তারপরেই ভারতবর্ষে মঙ্গলের দশা শুরু হবে। আমি একটা আবদার করে এসেছি কর্তৃপক্ষের কাছে, যদি কর্তৃপক্ষ রাজি থাকেন তাহলে আমি সিটিভিএন চ্যানেলে না, আমি সিএন নিউজে দেশ সাপেক্ষে আগামী 7 বছরের মঙ্গল দশায় একটা জ্যোতিষ অনুষ্ঠান করতে চাই। কর্তৃপক্ষ রাজি হলে আপনারা সেই অনুষ্ঠান সিএন নিউজে দেখতে পাবেন, এবং সেটা পুরো আমি লাইভই করব, কোনো অসুবিধা নেই আমার তাতে, কিন্তু সেখানে একটু টেকনিক্যাল ম্যাটার তাদের সাপোর্ট দিতে হবে, যেটা এইখানে আমাদের সম্ভব না, যার ফলে আমি সিএন নিউজটাকে চুজ করেছি। যদি তারা রাজি হয় করব,
ইলাবোরেটলি আমি স্বাধীনতার হরোস্কোপ বলতে গিয়ে বেশ খানিকটা বলেছি, শাম্ভবী অ্যাস্ট্রোয় আরও বলা যেত। ইউটিউবের অনুষ্ঠান তো বিশাল বড় করা যায় না, পডকাস্ট হলে করা যায়, না তো করা যায় না, যার ফলে মেন জায়গাগুলো আমি ছুঁয়ে গেছি। আরও অনেক কিছু আছে। মঙ্গলের দশা আগামী 7 বছর ভারতবর্ষ ফেস করবে, এবং এই যে গ্রহণ আসছে এর ফলত আমার দেশ থেকে যেহেতু এই গ্রহণ পরিলক্ষিত হবে, এবং স্বাধীন ভারতের বৃষ লগ্ন কর্কট রাশির কুণ্ডলী আপনারা যদি দেখেন, লগ্নের সাপেক্ষে চতুর্থ দশম অ্যাক্সিসে গ্রহণ হচ্ছে এবং রাশির সাপেক্ষে দ্বিতীয় অষ্টম অ্যাক্সিসে গ্রহণ হচ্ছে। সুতরাং ফুল ফ্লেজেড এফেক্ট কিন্তু ভারতবর্ষের উপরে আসতে চলেছে। এবং সব থেকে যেহেতু চতুর্থ স্থানে রবি কেতু বুধ নিয়ে এই গ্রহণ হবে 7 তারিখের, এবং দশম স্থানে রাহুই বর্তমান আমার স্বাধীন ভারতের কুণ্ডলী অনুযায়ী বসে আছে, সেখানেই চন্দ্রদেব গিয়ে গ্রহণটা লাগাবেন, যার ফলত বাহ্যিক ইনফ্লুয়েন্সের দ্বারা মানুষকে এমন কিছু ঘোল খাইয়ে দেওয়া হতে পারে যেখানে আভ্যন্তরীণ আনরেস্ট তৈরি হতে পারে আমার দেশের মধ্যে, যে দেশের যে পরিস্থিতিকে ট্যাকল করতে আমাদের কেন্দ্রে থাকা সরকারকে মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে, এবং সেখানে বুঝে শুনে কখনো শক্তি প্রয়োগ করে হয়তো সেটাকে আলটিমেট জায়গায় গিয়ে কেন্দ্রীয় সরকার নিয়ে যেতে পারবে। এবং এই প্রভোকেশন কিন্তু আমার দেশের মধ্যে এবং বাহ্যিক উভয় ক্ষেত্র থেকেই আসবে। অলরেডি আপলোডেড হয়ে গেছে, 1 মাস আগের অনুষ্ঠান করা ছিল, সেটা কেবলমাত্র গতকাল আপলোড হয়েছে শাম্ভবী অ্যাস্ট্রোয়। সুতরাং এই জায়গাটায় প্রত্যেক ভারতবাসী দলমত ধর্ম জাতপাত নির্বিশেষে যথেষ্ট 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 সাবধানতা অবলম্বন করা উচিত। হঠাৎ করে হুইমজিক্যালি কোনো প্রভোকেশনে যেন আমরা পা না বাড়াই, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। কারণ একে গ্রহণ, তার মধ্যে একটা দশা চেঞ্জ হচ্ছে, এবং সেই দশাটা স্বাধীন ভারতের কুণ্ডলী অনুযায়ী যেহেতু মঙ্গলের দশা, দ্বাদশ সপ্তমপতির মারক গ্রহের দশা, সেটা কিন্তু হ্যামারিং করবে প্রথমেই। সুতরাং সেই জায়গায় সরকার বাহাদুর তো নিশ্চয়ই নিজেদের মতো সেটা ট্যাকল করার চেষ্টা করবেন। আশা করি সজাগ আছেন, সজাগ থাকবেন, এবং ট্যাকল করতে হবে। কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু আগামী 3 মাস 4 মাস অন্তত নভেম্বর অবধি তৈরি হতে পারে। সুতরাং এই গ্রহণ আপনাকে আমাকে ব্যক্তি জীবনে জিএসটি কমে গেছে 175টা আইটেমের ওপর, হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স 0 হয়ে গেছে। এক্সিলেন্ট ডান সরকার বাহাদুর, এক্সিলেন্ট। এটাই করা অনেক দিন আগে উচিত ছিল। এবং মঙ্গলের দশার পার্সপেক্টিভে এটা কতটা পজিটিভ এফেক্ট দেবে, আমার আরও একটা দাবি আমার ইউটিউব চ্যানেল থেকে দিদি আমি করে রেখেছিলাম সরকার বাহাদুরদের কাছে। তার মধ্যে খানিকটা জিএসটি অল্টারেশনে সেটা যদি ঠিকমতো চালানো যায়, সেখানে আপনি আমি আমজনতা নিম্নবর্গীয় থেকে উচ্চবর্গীয় মোটের ওপর সবাই কিন্তু হেল্প হবে, সকলেরই। কারণ আটা ময়দা রুটি পাউরুটি আদানি আম্বানিও খায়, সুবর্ণা কৌশিকও খায়, সোজা বাংলা কথা। সুতরাং বেনিফিটেড সবাই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটা সরকারের ভাবনা চিন্তা আনা উচিত। সেটা হচ্ছে, সেটা আমার বলা ছিল ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে যদি একটুখানি এফডি, গভর্নমেন্ট সিকিউরিটিজ, গভর্নমেন্ট বন্ড এইগুলোতে একটু হায়ার ইন্টারেস্ট রেট পাবলিককে, জনগণকে সরকার দেন, তাহলে পাবলিক ওই সেফ সাইডে তাদের এই যে অর্থটা বাঁচবে বেশ খানিকটা। জিএসটি রোল আউট প্রতিপদার দিন, নবরাত্রির শুরুর দিন থেকে হওয়ার ফলে ধীরে ধীরে হবে 1-2 মাসের মধ্যে, সেই সেভিংসটা ওখানে কিন্তু সাধারণ মানুষ সরকারি ক্ষেত্রে কনভার্ট করতে পারে, এবং সেই অর্থটা দিয়ে আমার দেশ শিক্ষা, প্রযুক্তি, সামরিক ক্ষেত্রে উইদাউট এফডিআই দুমদুম করে এগোতে পারে। কারণ ভারতবর্ষের জন্মছক আপকামিং 6 হোক কিংবা 9 হোক, মঙ্গলের দশা আমাকে জ্যোতিষশাস্ত্রী হিসেবে সেটাই দেখাচ্ছে। সেই জন্য আমি স্বাধীনতা দিবসের জন্মছকে সেটা অ্যানালিসিস করেছিলাম। কেন বললাম, কেন আধুনিক যুগের কোনো শিক্ষকদের চরণে আমি প্রণাম জানানোর ইচ্ছা থাকলেও প্রণাম জানাতে পারলাম না একটাই কারণে। তার কারণই হচ্ছে, যখন
আপনার বছরটা কেমন যাবে, সংখ্যাতত্ত্বে কেমন যাবে, রাশিতে কেমন যাবে, নাক্ষত্রিক কেমন যাবে, রাহুকেতু সরলে কেমন যাবে, বৃহস্পতি সরলে কেমন যাবে, এইগুলো যখন বলি দিদি, তখন দেখি ইউটিউবে ভিউ 18, 20,000, 25,000, 30,000, 40,000। আর যখন স্বাধীন ভারতে মঙ্গলের দশা আসছে, দেশ কেমন যাবে, গ্রহণে পার্সোনাল রাশি লগ্ন না, অ্যাকচুয়াল বিশ্ব সংসার কীরকম যেতে চলেছে আগামী 6 মাসের 4টে গ্রহণে, এর ভিউয়ার নেই পশ্চিমবঙ্গে। আমি আগের দিনও বলেছিলাম আমার ব্যর্থতা, আমি হিন্দিতে কথা বলতে পারি না, এটা আমার ব্যর্থতা। এটা আমাকে মানে ভেতর থেকে দগড়ে দগড়ে খাচ্ছে, আমি হিন্দিতে কথা বলতে পারি না। তাই আমাকে সিটিবিএনে বাংলা ভাষায় আপনাদের সাথে সাবলীলতায় কথা বলতে হয়। সেই জন্য দিদিকে আগের দিন আমি একটা পাঠিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপে আমার দিদির মধ্যে, যে দিদিদের সিটিবিএন গত 7 দিন আগে যে খবর ইউটিউবে বার করেছে এলিয়ান নিয়ে, সেটা কৌশিক ডিকার সব 3 মাস আগে তার ইউটিউব চ্যানেলে উইথ অল কি বলবো প্রুফ, প্রায়র বলা, প্রুভেন ডেটা সব দিয়ে সেই অনুষ্ঠান করে বসে আছে। কিন্তু এই ধরনের কোনো খবরের আসপেক্ট ছিলই না যে এলিয়ান নিয়ে কোনো নিউজ হবে বা ওর কোনো অস্তিত্ব আছে, তার বহু আগে কিন্তু কৌশিকদা, এটা ঠিক আমাকে ওই ক্লিপিংসটা এবং তার সঙ্গে আমাদের নিউজটা পাঠিয়েছিলাম। তার কারণই এটা, তার কারণ হচ্ছে বেশি মানুষ এটা দেখেন না, কারণ বাঙালির মানে প্রকৃত শিক্ষা অ্যাকচুয়ালি যে রাজ্যের মুখিয়া শিক্ষকতাটাকে কাজ বলেন। উনি গতকালই ওই চোর শিক্ষকদের রক্ষার্থে বলছিলেন, আমি রাত্রে শুনছিলাম, যে যারা এতদিন শিক্ষকতার কাজ করেছেন, যার এইটুকুনি বোধগম্য, আমি বলবো একদম স্ট্রেট বলছি, এইটুকুনি বোধ নেই যার, শিক্ষকতাটা অ্যাকচুয়ালি বাড়ির কাজের মাসির কাজের মতো কাজ নয়। শিক্ষা দান করেন শিক্ষকরা, শিক্ষকরা শিক্ষা দান করেন, তার বিনিময়ে একটা দক্ষিণা। আগেকার যুগে চাল ডাল তেল নুন ফল পাকুড়, বাড়ির গরুর দেয়া দুধ দই এসব দান করা হতো। পরে যখন বিনিময় প্রথা উঠে গিয়ে মূল্যে আসলো সেটা, তারপর থেকে তাদের অর্থ প্রদান করা হতো তাদের জীবনটাকে চালানোর জন্য, স্থূল শরীরটাকে চালানোর জন্য। কোনো শিক্ষক শিক্ষা দান করেন, সেটাকে উনি বলছেন যারা শিক্ষকতার কাজ করতেন, তিনি কি ঠিক করছেন ভুল করছেন আইনগতভাবে আমার দরকার নেই, হতে পারে না। উনি যা ভাবছেন অত সস্তা নয়। আমার দিদির ট্যাক্সের পয়সায় উনি যা খুশি করতে পারেন না, হতে পারে না এটা। কিন্তু ওনার বোধটা কি? শিক্ষকতা কাজ নাকি? শিক্ষকতা এমন একটা মহান জিনিস, যে দেশে আমরা দাঁড়িয়ে আছি সেই দেশ গুরু পরম্পরার দেশ। গুরু অলওয়েজ জ্ঞান দান করেন, প্রদান করেন, সেটা কর্ম নয়। এখন সব খারকই তো খার, তা বলে কি সব খার খারক হয়? সুতরাং দিনের শেষে আমি আপনি যাই করি, একটা কুকুর ছাগল বেড়াল বাঘ সিংহ হাতি সে খায় এবং পটি করে, সেটাও কর্ম, সেটাও কর্ম। কারণ খাচ্ছে এবং পটি করছে বেঁচে থাকার জন্য, কর্ম তো, তার শরীর বিজ্ঞান চলছে। সুতরাং এফোর্ট দিচ্ছে, সে এনার্জি লস হচ্ছে, এনার্জি গেইন করছে, কর্ম করছে, নর্মাল সায়েন্সে ওয়ার্কফোর্স। সেই জন্য পশ্চিমবঙ্গের তো ওই দৃষ্টিভঙ্গি নেই যে দেশের মঙ্গলের দশা আসলে কি হতে পারে। এই গ্রহণ আমাকে সুবর্ণাদিকে যা এফেক্ট করবে, দেশ যদি এফেক্ট হয়, আমার দিদির চতুর্থ দশম 1728 অ্যাক্সিসে যদি 7 তারিখের গ্রহণ নাও হয়, আমাদের যদি ধনুরাশির মূলা নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র মেষ রাশি বা তুলা রাশির বিশাখা নক্ষত্র বা কন্যা বা মকর রাশি নাও হয়, তাতেও আমি দিদি দেশের দোলাচল ঘোলাটে অবস্থা পরিস্থিতি খারাপ হলে কি আগামী 3 মাস 4 মাস কি খুব দারুণ থাকতে পারবো? সেই জন্য আজকের শিক্ষক দিবসে আমার শিক্ষকদের উদ্দেশ্যে আমি
প্রণাম জানালাম, কারণ অরিজিনাল শিক্ষা অস্তমিত কবে কবে গ্রহণ লেগে গেছে। যদি আবার গ্রহণ গ্রাস থেকে বেরিয়ে আবার সূর্যদেব চন্দ্রদেব ওঠে, তখন সামনের বছর অবশ্যই সকল শিক্ষকদের চরণে প্রণাম নিবেদন করব। কেউ অনেকক্ষণ ফোনে দাঁড়িয়ে আছেন, এবার